মাঝখানে যখন মানে 3 মাস পূর্তিতে অনেক আলোচনা হলো নতুন সরকার কেমন, আপনাদের কাছে একটু ছোট করে এই বিষয়টাই শুনতে চাই। এখন 3.5 মাস গেল, মাঝখানে আমরা 2টো ঈদ পেলাম, একটা সংসদ অধিবেশন পেলাম, আগামীকাল থেকে নতুন একটা সংসদ অধিবেশন, মানে বেশ কিছু ঘটনা ঘটে গেল। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে শুরু করি। সরকারের পারফরমেন্স কেমন মনে হলো, বিরোধী দলেরও পারফরমেন্স কেমন মনে হলো এই সময়? ধন্যবাদ। সরকারের পারফরমেন্সটা একটু লেজে গোবরে লাগতেছে আর কি সবকিছু মিলিয়ে। এটার বড় কারণ হচ্ছে যে বিএনপি সরকার আকারে যেগুলো বলেছে আর যেগুলো করছে এগুলো খুবই অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। যেমন ধরেন, বিএনপি লিডারশিপের একটা বক্তব্য ছিল যে আমরা ক্ষমতায় আসলে রাজনৈতিক বিবেচনাতে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমরা কখনোই কোনো অ্যাপয়েন্টমেন্ট দিব না, এগুলো রাজনীতির উপরে থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের প্রধান থেকে শুরু করে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে, আর্থিক খাতে সংস্কারের রিলেটেড যে আপনার যে অর্ডিন্যান্স গুলো ছিল সেগুলো অ্যামেন্ড করেছে অথবা র্যাটিফাই করে নাই। এখন দেখেন আবার ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার জন্য যেটা করছে, দেশের সবচেয়ে বড় ফাংশনাল ব্যাংক, দেশের 40% লিকুইডিটি, হচ্ছে ইসলামী ব্যাংকের। দেশের ধরেন 40% রিজার্ভ মানি যেটা থেকে আসে ফরেন রেমিটেন্স, সেটা আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের হাতে। দেশের 40% ট্রানজেকশন, মানে হিউজ ব্যাপার। আপনি এই ব্যাংকের মালিকানা কে আছে না আছে, তারে ভালো লাগে খারাপ লাগে এই আলোচনা মানে অ্যাবভ, ইটস এ হিউজ ফাইন্যান্সিয়াল স্টেক। এবং দেখেন গত সপ্তাহ রিপোর্ট দেখলাম, এই টানাপোড়েনের মধ্যে সাধারণত ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয়, গত সপ্তাহে 2000 কোটি টাকা বেশি উত্তোলন করা হয়েছে। এর মানে দেখেন যে আপনার গ্রাহকদের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করতেছে। এবং এত বড় একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আবার টেন্স হয়ে যায়, আবার যদি এখান থেকে টাকা ওঠানো শুরু হয়, তখন দেখবেন যে সরকার কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কলাপস করবে, কারণ ইটস এ হিউজ মানি মেকিং মেশিন। এবং এর সাথে কানেক্টেড যে জনগোষ্ঠী আছে তাদেরকে যদি একটু বলা হয় যে আপনারা এখান থেকে টাকা তুলে ফেলেন, আপনি দেখবেন যে 2 সপ্তাহের ভিতরে টোটাল ব্যাংক খালি হয়ে যাবে। এইরকম ইন্টারকানেক্টেড ট্রাস্ট ডেফিসিট আছে এখানে হিউজ। তো সেরকম জায়গাতে বিএনপি দেখেন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যেটা করছে সেটা খুবই দুঃখজনক আর কি। দ্বিতীয় এক্সাম্পল দেই, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা পুলিশে, আইন শৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কারণে গত 17 বছর এগুলো হয়েছে। ওই একই জায়গাতে একজন রেঞ্জ ডিআইজি বললেন যে তিনি ক্লাস 7 থেকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত, এবং তার এই পুরো বক্তব্যের ভিতরে পিএম কে ইন্টারফেয়ার করলেন না, যে আপনি এগুলো থামেন, এগুলো রাখেন, এইসব বক্তব্য এখানে মানানসই না, পেশাদার না, এগুলো বললেন না। পুলিশের আইজি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করা এবং সবচেয়ে দুর্নীতিবাজ অফিসারদেরকে আপনার টাকার বিনিময়ে শত শত কোটি টাকা লেনদেন বাণিজ্য করে অ্যাপয়েন্ট করেছে। এর কি কোনো প্রমাণ আছে নাকি একদম মানে ঢালাও একটা অভিযোগ করলেন? শত শত কোটি টাকা বাণিজ্য ঢালাও হচ্ছে, যেমন এই জিনিসগুলো তো আসলে প্রমাণ করবার জন্য চেষ্টা করবে কে? আপনার দুদকটাকে তো আপনি মর্গে ভরে রাখছেন। আপনি যে ফাইন্যান্সিয়াল করাপশন গুলো নিয়ে কথা বলবেন, কোথায় করবেন? এস আলমকে ব্ল্যাঙ্ক চেক দেবার জন্য হচ্ছে পুরো দুদকটাকেই ডিসফাংশনাল করে রেখেছে, অকার্যকর করে দিয়েছে, কারণ আপনি দলীয় লোক দিয়ে এস আলমকে ক্লিন শিট দিতে পারবেন না। থার্ড এক্সাম্পল দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে গেলেন, আপনি দেখেছেন কয়েক সপ্তাহ আগে। তিনি বক্তব্যে বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার মান নষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক বিবেচনাতে শিক্ষক নিয়োগের কারণে। তার ডানে বামে কিন্তু সব ধান কাটা ভাইস চ্যান্সেলররা বসা কিন্তু। তাহলে এই যে দেখেন, এই যে কথা কাজগুলোর সাথে মানে আপনি খুবই ডাউন টু আর্থ, আপনি খুব সাদামাটা চলাফেরা করছেন, আপনি আপনার গাড়ির ড্রাইভার, তেলের খরচ নিজে নিজে বিয়ার করছেন, আমার কাছে এগুলো কোনো ভ্যালু নাই। তো এটা আমার কাছে যায় আসে না, কারণ রাষ্ট্র আপনাকে অ্যাফ্লুয়েন্টলি জীবনযাপন করবার জন্য অলরেডি অনুমোদন দিয়েছে। আপনি যমুনাতে থাকতে পারেন, আপনি যে কোনো একটা সরকারি বড় বাসভবনে থাকেন, এসএসএফ প্রোটেকশন নেন, আপনি ভালো জীবনযাপন করেন, আপনি ভালো অ্যাফ্লুয়েন্টলি চলেন, আমাদের কোনো সমস্যা নাই, কারণ এটা রাষ্ট্র আকারে আমরা সবাই মিলে এটা একমত যে এটা আপনার করা উচিত। কিন্তু এর মধ্য দিয়ে যেগুলো হচ্ছে, আপনি যে কার্ড বিতরণ কর্মসূচি যেটা হয়েছে, দেখেন ফার্মার কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, আপনার ফ্যামিলি কার্ড বলেন, খালকাটা কর্মসূচি বলেন, প্রত্যেকটা এত বেশি দুর্নীতিগ্রস্ততার প্রমাণ অলরেডি পাওয়া গেছে 3 মাসে।
এবং এগুলো অর্থনীতিবিদরাই বলছেন যে এগুলো ফাংশনাল প্রজেক্ট না। আপনি কত লক্ষ মানুষকে কার্ড দিতে পারবেন? আমার বাজেটের পুরো 9 লক্ষ কোটি টাকাও যদি আপনি কার্ড দেন, তারপর তো আপনি কোটি ছাড়া যেতে পারবেন না। তো কয়দিন দিবেন? জি, হ্যান্ড আউট তো এটা সমাধান। নিয়ে আমি একটু আলাদা করে শুনি ব্যারিস্টার ফুয়াদ। আপনার কাছে আমি সরকারি মানে সরকারের অনেক এই সময় আপনি লেজে গোবরে একটা অবস্থার কথা বলছেন। আমি একটু জনাব মাসুদ কামালকে শুনে আসি, আপনার কাছে বিরোধী দলের পারফরমেন্সের কথা আপনি একটু শুনতে চাইবো। জনাব মাসুদ কামাল, আপনার কাছেও কি লেজে গোবরে মনে হচ্ছে সরকারের পারফরমেন্স? না, আমি এখনই এত তাড়াতাড়ি এই ধরনের মন্তব্য করতে চাচ্ছি না। কারণ আমি মানে একটা জিনিস হলো কি, মাত্র তো 4 মাস সময় লাগবে। 4 মাসে তারা যেভাবে অগ্রসর হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তারা তো ভালো করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রত্যাশার সঙ্গে মিলছে না। যেমন ভালো করছে কিসে কিসে? আমি ফরাদ ভাইয়ের সঙ্গে কিছু কিছু পয়েন্টে যে একমত না তা, বাট ওই কাজগুলো তারা করতে পারছে না এটা আমি ভাবছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে যে লেজে গোবরে বলছি না। কারণ এত দ্রুত না, এরকম হতেই পারে। যেমন ব্যাংকিং সেক্টরটা এই সরকার শুরু থেকেই ভালো করতে পারছে না, এতে কোনো সন্দেহ নাই। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের অনেক ঝামেলা ছিল। আমি শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু সমালোচনা করতাম, কিন্তু তার মধ্যে আমি যে সেক্টরটা প্রশংসা করতাম সেটা হলো ব্যাংকিং সেক্টর। আমার কাছে মনে হয়েছিল শুরুর দিক থেকে যে আহসান এস মানসুর উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পরে উনি ব্যাংকিং সেক্টরটাকে একটা সিস্টেমের মধ্যে আনতে পেরেছেন। একটা জায়গা ছাড়া, একটা জায়গাটা হলো এই যে 5টা ইসলামী ব্যাংকে যে একত্র করলেন, ওটা করার আগে উনি কিছু কথাবার্তা বলেছিলেন যে এই ব্যাংকগুলো শেষ হয়ে গেছে, এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, এই সমস্ত বলে করে ওই ব্যাংকগুলোকে উনি একদম আসলে মেরেই ফেলেছেন। এর মধ্যে অনেক ব্যাংক ছিল যেটা খুব শক্ত ব্যাংকই ছিল, কিন্তু ওনার ব্যক্তিগত রোষের কারণে, ওনার ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছিল দু একজন ব্যক্তির সঙ্গে, সেই প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে উনি ওই 5টা ব্যাংকের 75 লাখ গ্রাহককে একদম মাটিতে বসাই দিয়েছেন। সেই 75 লাখ গ্রাহক এখন কিন্তু তাদের জমানোর টাকাটা পর্যন্ত ফেরত পাচ্ছে না। এবং ব্যাংকগুলোতে বলছে যে অমুক সময় গত 1 বছরে যে মুনাফা দিয়েছি ওটাও দিব না আপনাকে, ওটা আপনার জমানো টাকা থেকে কেটে নিব। এই ধরনের উদ্ভট সব কথা বলছে। এটা পৃথিবীর কোথাও এইভাবে চলে না, হতে পারে না। উনি ওই একটা দুই জঘন্য কাজ করেছেন। এর বাইরে উনি কিন্তু ব্যাংকিং সেক্টরটাকে একটা সিস্টেমে নিয়ে আসছেন। তো ওই যে বলে না যে এত ভালো আমার সহ্য হয় না, কি করব। কাজেই উনাকে অপমান করে বের করে দিয়ে সেখানে একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ী আবার 2 দিন আগে ছিল ঋণ খেলা, সেরকম ব্যবসায়ীকে একজন গভর্নর বানানো হয়েছে, এই গভর্নমেন্ট বানাইছে। এবং এই যে ব্যবসায়ী মোশতাকুর রহমান যে যাই গভর্নর বানানো হয়েছে, ওনার সঙ্গেও কিন্তু এস আলমের ভাইয়ের একটা ব্যবসায়িক লিঙ্কের কথা আমি ইদানিং বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি। এবং তারপর যখন তারা এখানে ইসলামী ব্যাংকে হাত দিল, এবং ইসলামী ব্যাংকের যে লোকটাকে চেয়ারম্যান বানানো হলো, এই লোকটার কি সুনামে ভরপুর। এর আশেপাশে গেলে কি আতরের গন্ধ বেরোয় নাকি ভাই? এর চারদিন তো দুর্গন্ধ বেরোয়। এর অতীতে যদি তাকান, খুশি আলমের সবাই অতীত যেটা তাকান, কি দেখবেন উনি? আচ্ছা, উনি বলেন তো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, কোন আমলে ছিলেন? কোন আমলে ছিলেন? হাসিনা আমলে ছিলেন, তাই না? তো শেখ হাসিনা আমলে যিনি গভর্নর বলতে ডেপুটি গভর্নর মধ্যে হতে পারেন, তো ওনাকে খুশি করেই তো হতে হয়েছিল। এস আলমকে খুশি করে, সালমান রহমানকে খুশি করেই তো ওনাকে হতে হয়েছিল, নাহলে হতে পারতেন না। তো ওনার কি দেখে খুশি হয়েছেন? যা দেখে খুশি হয়েছেন তা থেকে যদি এই গভর্নমেন্টও খুশি থাকে, তাহলে তো ভাই ভয়ঙ্কর। তাহলে যে কথা শুনতে পাচ্ছি সেটাই তো সত্য হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আমি ইসলামী ব্যাংকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং হচ্ছে, এগুলিকে আমি খুশি হতে পারছি না। আবার এর বিপরীতে কিছু ভালো দিক কি না এই গভর্নমেন্টের আছে, বেশ কিছু খাতে আমি মনে করি তারা বেশ ভালো ভালো কিছু কাজ করতেছে, এবং এগুলি মানুষের মধ্যে একটা মেসেজও দিচ্ছে। কিন্তু বাট সব মিলিয়ে হলো কি 4 মাস, তো 60 মাসের জন্য এসেছি, আরো 56 মাস বাকি আছে ভাই। তো আমি বলছি না যে একদম 60তম 59তম মাসে যে আমি সিদ্ধান্ত দেবো, তা বলছি না। অন্তত 1/4 টাইম তো যাক, একটা কিছু শুরু করতে। ধর যে এই জিনিসটা নাকি ইউনূস সাহেবের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, যারা কথা বলতেন,
তা তো বলতেন যে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা এই অবস্থায় এসে এটা ঘুরে দেওয়া আমার সমস্যা, সময় লাগবে, হ্যান লাগবে, বলছেন তো। আমরা কি দেখেছি? আমি যদি শেখ হাসিনার আমলটাকে একটা ভয়ঙ্কর লুটপাটের সময় হিসেবে বিবেচনা করি, ইউনূস সাহেবের সময়টাকে কি আমি সেই লুটপাটের সেই ভাঙা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অবস্থা বলবো? তাও বলতে পারবো না। ওনারাও তো লুটপাট কেউ কম করেন নাই, যারা এখন তো ধীরে ধীরে অনেক কিছু বেরোচ্ছে, তো ওনারাও তো লুটপাট করেছেন একদম প্রতিযোগিতা দিয়ে। কোথাও কোথাও তো ওনার 16 বছরের অথবা 15 বছরের লুটপাটকে 4 মাসের অথবা 1.5 বছরের দিয়ে লুটপাট দিয়ে অতিক্রম মানে ও করেছেন অনেকে। এটাও তো আমরা শুনতেছি আস্তে আস্তে। তো এই জায়গাগুলো কিন্তু তারপরে এই 2 দফা হওয়ার পর, লুটপাট হওয়ার পর তারপরে তো বিএনপি আসছে। কিন্তু বিএনপির জন্য তো তাদের সামনে একদম মানে ফুল বিছানো কুসুম মানে ই করা ই পায় নাই, বিছানা পায় নাই। তাদের জন্য ঝামেলা হয়েছে, তাদেরও সময় লাগবে, বাট সময় দিতে হবে। আমি ফৌজ ভাইয়ের আরেকটা কথার সঙ্গে খুবই একমত, সেটা হলো দুদক নিয়ে। 4 মাস হয়ে গেল, আপনি দুদক ঠিক করতে পারলেন, দুদক লোকই দিতে পারলেন না ভাই। কেন পারলেন না? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কেন পাচ্ছেন না আপনারা? তিনি বললেন যে আমরা লোক পাচ্ছি না। তা আমি বললাম ভাই এই দেশে লোক নাই। আমি ওনাকে সঙ্গে সঙ্গে 2-3 জন লোকের নাম বললাম যে এই লোকগুলিকে লোক না। আপনার দলের হয়তো পান, আপনি তো খুঁজতেছেন যে বিএনপি দলের লোক পাচ্ছি না। বিএনপি দলের লোক না পেলে তো আপনি এটা চুপ করে থাকা উচিত। কারণ এটা যদি আপনি বলেন তাহলে বিএনপি দলের দুদকে চেয়ারম্যান করার তো লোক নাই, এটা তো আরো ভয়ঙ্কর অবস্থা। বলার দরকার নাই বিএনপির হতে হবে কেন? আপনি দুদকে চেয়ারম্যান অথবা মেম্বার করবেন, বিএনপির হতে হবে কেন? যদি বিএনপির হয় তাহলে আগের সঙ্গে বর্তমান পার্থক্যটা কি হলো? তো আপনারা লোক দেন, আর যদি লোক যদি নাই আসলে দিতে কি পারবেন, পার্থক্য, আসলে কি পার্থক্য আছে জনাব মাসুদ কামাল? মানে আমি দুদকে তো বিএনপি পার্থক্য ভাবতে চাই, আছে কি না আছে আমি কিন্তু নিয়তির কথা বলবো না। আমি তো ভাবতে চাই, আমি আজকে কি চাই বলেন তো? এদেশে একজন নাগরিক হিসেবে আমি কি চাই? আমি সব সময় চাই সরকারটা ভালো করুক। এই কারণে আজ যদি জামাতের গভর্নমেন্ট আসতো আমি তাও চাইতাম সরকারটা ভালো চলুক, ভালো করুক। এই জন্য চাইতাম, ওতে ওই জামাতের কি সুনাম হলো কি দুর্নাম হলো এটা আমার দেখার ব্যাপার না। সরকার ভালো চালালে, দেশ ভালো চললে আমি তো ভালো চলি। সরকার যদি খারাপ চালায় আমি ভালো চলি। আওয়ামী লীগ আমাদেরকে আমি ভালো ছিলাম, বুকে হাতে বলতে পারতাম না রে ভাই। আপনি কি পারতেন না পারতেন আমি জানি না, আমি পারতাম না। তো আমি পারতাম না কেন? সরকার ভালো চলতো না। তো আমি সবসময় চাই সরকারটা ভালো চলুক, যে চালাক। এবং তাহলে এরপরে কি চাই? এরপরে চাই যে আবার আরেকটা সরকার আসুক যে নাকি আরো ভালো চালাবে। আমি তো মন্দের কথা ভাবতেই চাই না। তো এই কারণে আমি বলি যে দুদকটা যদি ওনারা ঠিকঠাক মতো করতে না পারেন, এটা বলতো ওনাদের ব্যর্থতা। এটা ভালো। ধন্যবাদ মাসুদ কামাল। মানে এটা একটা বিশাল প্রশ্ন। নিয়োগ করা সবচেয়ে বড়, আমি এক লাইন শেষ করি, সবচেয়ে বড় ক্রাইটেরিয়া। আমি সরকারকে রিকোয়েস্ট করবো আপনার এমন একজন লোককে দুদকের চেয়ারম্যান বানান, যিনি নাকি সরকার প্রধানের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে যে আপনার এই সিদ্ধান্ত আমার কাছে ঠিক মনে হচ্ছে না, যে কোনো একটা ব্যাপারে, যে কোনো একটা ইস্যুতে একটু বলার যার সাহস আছে, সেরকম একজন লোক দুদকের চেয়ারম্যান বানান। জি, অনেক ধন্যবাদ। মানে এটা একটা খুবই বড় প্রশ্ন যে এখনো পর্যন্ত দুদকই সেট কেন করা গেল না, দুদকের নিয়োগই কেন দেওয়া গেল না, খুবই বড় প্রশ্ন। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম বিরোধী দলের পারফরমেন্স আপনার কাছে কেমন মনে হলো এই 3.5 মাস বা কাছাকাছি সময়? আমি একটু আগের প্রশ্নটা একটু মানে অ্যাড করি। সেটা হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থানটা হয়েছিল কিন্তু কিছু আকাঙ্ক্ষা নিয়ে, প্রাতিষ্ঠানিক সংস্কার তার ভিতরে একটা। যে আওয়ামী ফ্যাসিবাদ যেটা করেছে, আমার 17 বছরে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, দুর্বল করে ফেলেছে। আমরা চেয়েছিলাম যে নাগরিক আকারে যদি সেবা পেতে হয় তাহলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এনফোর্স করতে হবে, স্ট্রেংথেন করতে হবে। সেটা আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, আমার জুডিশিয়ারি বলেন, আমার পুলিশ র্যাব বলেন, আমার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা সেক্টর, আমার ব্যুরোক্রেসি বলেন। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে, ব্যুরোক্রেসি দেখেন সাংবাদিকরা অলমোস্ট সবাই যারা সচিবালয় বিট কভার করে পিওরলি সোল্ড আউট হয়ে গেছে। দু একজন ভালো সাংবাদিক আমাদেরকে কানে কানে এসে বলে যে ভাই অমুক জায়গায় এইভাবে অমুকের মাধ্যমে, অমুক অফিসের মাধ্যমে, অমুকের ফোনে এইভাবে নিয়োগ হয়েছে এবং ডলারে লেনদেন হয়েছে, ব্রিফকেস ভরে দিয়ে আসছে। এখন আপনি চিন্তা করেন সোনার বাংলাতে সবসময় কোন সরকারের আমলে এই কথাটা একজন সাংবাদিক বলতে পারবে? কল্লা কয়টা মাথায়, তাকে তো বেঁচে থাকতে হবে। সেই জায়গাতে দেখেন যে আমরা যে আকাঙ্ক্ষাগুলো করছি না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, ব্যুরোক্রেসিতে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, পুলিশে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, র্যাবের ব্যাপারে দেখেন,
বিএনপি পর্যন্ত বলেছে র্যাব বিলুপ্ত করা হবে। একটা ইউএস ট্রেজারির স্যাংশন সংগঠন, মানবাধিকার ভায়োলেট করেছে, তাদের ডিজি তারপরে সাবেক বর্তমান কর্মকর্তা মিলে 6 জন স্যাংশনের শিকার হয়েছে, এমন একটা সংগঠনকে আমার কেন রাখতে হবে? আমরা সবাই মিলে একমত হয়েছিলাম, সেটা তারা করলেন না। তারা আবার নতুন ভাবে তাকে নাকি রিডিফাইন করবেন, রিঅর্গানাইজ করবেন, এগুলো করবেন। তাহলে লেজে গোবরে বলছি এই কারণে যে আপনার সিম্পলি কথা কাজের তো মিল দেখতে পাচ্ছি না। মানে আপনি অনেক সাদামাঠা জীবনযাপন করছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আমার নাগরিকদেরকে সীমান্তে হত্যা করা নিয়ে যে কথাটা বলেছে, সেটার সাথে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শব্দে শব্দে বাক্যে বাক্যে মিল বেড়াচ্ছে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর কথা শব্দে শব্দে বাক্যে বাক্যে মিল আছে। তাহলে আমি পরিবর্তনটা কোথায় দেখতে পাচ্ছি? আমার মন্ত্রী যদি আমার পক্ষে, আমার রক্তের পক্ষে দাঁড়াইতে না পারে, তাহলে এই রাষ্ট্রে আমার পক্ষে দাঁড়াবেটা কে? আমার জন্য ফাইটটা করবে কে? সেই জায়গাতে আমি মাসুদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি যে আসলে কোন জিনিসটা তার ভালো লেগেছে। অসাধারণ, ওয়াও, ব্রিলিয়ান্ট কাজ। এরকম 2-4 কাজ, 10টা কাজ আমিও আসলে খুঁজে দেখতে চাই। আমি চেষ্টা করছি যে আমিও জিজ্ঞাসা করেছিলাম যেমন যেমন আমিও বলেছিলাম যেমন আসলে কোনগুলো ভালো কাজ করেছে। মাসুদ ভাই একটু নিশ্চয়ই মাসুদ কামাল পরের বার একটু আমরা বলবেন। একটু সময় দিচ্ছি। এর ভিতরে আমি একটু বিরোধী দলের পারফরমেন্স নিয়ে বলছি। দেখেন আমরা যে মডেলের গভর্নেন্স, ওয়েস্টমিনিস্টার মডেলের গভর্নেন্সে বিরোধী দলের একটা মাত্র জব, সেটা হচ্ছে জনগণের স্বার্থ, জাতির স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ সাপেক্ষে আপনি কন্টিনিউয়াসলি সরকারের সমালোচনা করবেন, তাকে জবাবদিহিতার মধ্যে আনবেন এবং বেটার প্রপোজিশনটা দেবেন। বিকল্পটা কি হতে পারতো দেশের জন্য? এখন বিরোধী দল আকারে এই পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে এখনো মোটা দাগে দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু মাসুদ ভাই 60 মাসের ভিতরে 4 মাসেই এখনই মন্তব্য করতে চান না, বিরোধী দলের ব্যাপারও তাই, যে তাকে তো একটু সময় দিতে হবে। অলমোস্ট এন্টায়ারলি 4 জন এমপি ছাড়া বিরোধী দলের 80 জন এমপি প্রথমবারের মতো সংসদে এসছেন। আপনি দেখেছেন বিরোধী দলীয় নেতা কিন্তু স্পিকারের সামনে নিজেই সারেন্ডার করে বলেছেন যে আমরা আসলে রুলস অফ বিজনেস, প্রসিডিওর, কোন ধারার অধীনে কোন নোটিশ দিতে হবে, মৌখিকভাবে লিখিতভাবে, এটা আমরা আসলে এখন আত্মস্থ করতে পারি নাই। ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা আস্তে আস্তে শিখে নেব। এই পারফরমেন্সের জায়গায় যেহেতু এটা একেবারেই আপনার ভাষণের উপরে, চুপুর ভাষণের উপরে একটা সেশন ছিল, মোটা দাগে জাজ করবার মতো অবস্থা ছিল না। তারপর আমি বলবো যে বিরোধী দলের 4-5 জন এমপি পারফরমেন্স খুব খারাপ না, মানে আশাব্যঞ্জক। ধরেন আপনি যদি নাহিদের কথা বলেন, হাসনাতের কথা বলেন, জামাতের প্রেসিডেন্টের কথা বলেন, এরকম 3-4-5 জন এমপি দেখলাম তারা যথেষ্ট সরকারকে জবাবদিহিতা করা, চ্যালেঞ্জ করা, তাকে বিকল্প প্রস্তাব হাজির করবার ব্যাপারে তারা চেষ্টা করেছে। কিন্তু প্রত্যাশার জায়গায় মনে হচ্ছে বিরোধী দল এখনো পলিটিক্যালি যে পারফর্ম করা, পলিটিক্যালি জনগণের সামনে জনগণের স্বার্থ তুলে ধরা, জনগণের আস্থা অর্জন করা, এই আস্থা অর্জন করবার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে। জি, আপনি অল্প সময়ের মধ্যে বিরোধী দলকেও খুব একটা মূল্যায়নের জায়গা এখনো তৈরি হয়নি বলছিলেন, কিন্তু আপনি যে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ করছেন ব্যারিস্টার ফুয়াদ, যেটি পুলিশ কর্মকর্তাদের বদলি টদলি বা পোস্টিং ইত্যাদির বিষয়ে, বা ব্রিফ কেস ভরে টাকা দেওয়ার কথা বলছেন, সচিবালয়ের কথাগুলো বলছেন, এগুলো আসলে শুনছি আমরা। আবার ডিরেক্ট অভিযোগও আসছে। আপনি বিরোধী দলের এমপিদের কথা বলছিলেন, হাসনাত এবং এমপি নন আসিফ মাহমুদ সজীব, তাদের বিরুদ্ধে জেলা পরিষদের প্রশাসক তিনি অভিযোগ করছেন। তার আগে, মানে আমি জাস্ট দুর্নীতির অভিযোগগুলোর কথা বলছি, তার আগে ধরুন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যিনি মুখ্য সচিব, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বলেছিলেন 8 উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তার কাছে আছে। আসিফ মাহমুদের চাঁদাবাজির সাথে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ নাকি যাকে গ্রেপ্তার করা হয়েছে সে দিতে পারেন। এইরকম এত দুর্নীতি অপরাধের প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে কেউ কেন ঘাটালো না? এটা কি আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা অবশ্যই আছে। কারণ হচ্ছে যে আপনার চুরির খবর যেমন আমার কাছে আছে, আমার খবরও তো আপনার কাছে আছে। আমরা চোরে চোরে মাসতুতো ভাই না? আমরা একই অফিসে গিয়ে তো চুরি করেছি, আপনিও করেছেন, আমিও করেছি। আপনি যে দোকানে গিয়ে মুদির দোকানদারি করেন, সদা কেনেন, আমিও তো ওই দোকানে গিয়ে সদা কিনি। আপনি যে দেশে যে ফ্লাইটে ঘুরতে যান, আমিও তো সব দেশে ঘুরতে যাই। আপনি যে সব দেশে গিয়ে মরার জন্য চিকিৎসা নেন, আমিও তো মরতে ওইখানে যাই। তাহলে আপনার বেডরুমের খবর যেমন আমি জানি, আমার বেডরুমের খবর তো আপনি জানেন। এই জন্য ওই হাউকাও করে, কিন্তু কেউ কাউকে বিব্রতকর অবস্থায় ফেলতে রাজি না। কারণ জানে যে সবার কাছে সবার তথ্য আছে। যিনি বলছেন তার ওই লেভেলের মোরাল গাটস থাকলে সে তথ্য প্রকাশ করত। তিনি এই বক্তব্য যেদিন দিয়েছেন, ঠিক সেদিন রাতেই আমি টেলিভিশনে অন রেকর্ড বলেছি যে এইটা পাবলিশ করেন, আপনি লিখিত, এটা আপনার নাগরিক হিসাবে দায়িত্ব, এইটা আপনি দুদককে জানানো রাষ্ট্রের স্বার্থে। লেখেন নাই তো, অভিযোগ করেন নাই তো, জানান নাই তো। তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে ওনাদের মোরাল ইন্টিগ্রিটি আসলে কোয়েশ্চেনেবল। এবং এটা হওয়ার কারণে যেটা হচ্ছে,
মুখে মুখে অনেক কিছু বকাবাজ বলে টলে এইটা সেটা, কিন্তু আসলে দিন শেষে কিছু করছে না। ইনস্টিটিউশন ওয়াইজ দেখেন, আপনি আপনি যে এগুলোকে এক্সপোজ করবেন, আপনার তো প্রতিষ্ঠান লাগবে, কার মাধ্যমে এক্সপোজ করবেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পুলিশ আগের আমলের মতো আচরণ শুরু করেছে, সরকারি দলের বিরুদ্ধে মামলা নিতে চায় না, উপর থেকে না বলা পর্যন্ত দেখবেন অলমোস্ট সারা দেশে একই প্যাটার্ন। আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা নিয়ে মিছিল মিটিং করতে দেয়, আবার পুলিশ দিয়ে গ্রেফতারও করায়, দুইটাই করতেছে, দুইটা দিয়ে তারা বাণিজ্য করতেছে। আর সারা দেশে তো চাঁদাবাজির যে স্বর্গ রাজ্য তৈরি হয়েছে, ঘুষ বাণিজ্য, এটা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এগুলো পত্রিকাতে আসতেছে না কেন? এই প্রশ্নটা আমারও। কারণ বাংলাদেশের অনেক গণমাধ্যম যারা দুর্নীতি বিরোধী রিপোর্ট করে অনেক প্রমিনেন্ট হয়েছেন, বিভিন্ন জনকে হত্যাযোগ্য করেছেন, তারাও তো এগুলো নিয়ে কথা বলছেন না। তাদের কাছে যেটা আমি জানি, যেটা মাসুদ ভাই জানে, সেটা ওনারা জানেন না। সকল রেকর্ড যদি ছাড়িয়ে যায়, তাহলে মানে এই কয়েক মাসে যদি সকল রেকর্ড ছাড়িয়ে যায়, আমরা 17 বছরের আমলের গণ অভ্যুত্থান করে সরকার পরিবর্তন করে আসলাম, এত কিছু করলাম, তারপরে এই সরকারের এই সকল রেকর্ড ছাড়িয়ে গেল। মানে আমি আপনার কাছে আবার আসবো, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ফাংশনাল জায়গা একই লোক তো আছে, সরকারের তো আপনার উপরের জায়গাটা এটা কি আসলে ম্যাটার করে? সরকার কি আছে, সরকারকে চালাচ্ছে, তাই তো? সে ঠিক আছে, কিন্তু সবাই মিলে ঝিলে তো সরকার তো শুধুমাত্র নির্বাচিত কয়েকজন না। জি, এই যে মাসতুতো ভাইয়ের আলোচনা আমি আরেকটু আসবো, কিন্তু যারা মাসুদ কামালের কাছে যে প্রশ্ন ছিল, আপনি আসলে ভালো দিক কি থাকেন, যেমন বলেছিলাম, আবার ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে সেই প্রশ্নটা করলেন, এবং তারপরে খুবই ছোট করে বিরোধী দলের পারফরমেন্স আপনার কাছে শুনবো, দুটাই। আচ্ছা, আমি একটা কথা বলি, ধরেন আপনি একটা আম গাছের বিচি বললেন, তাই আমি বললাম এটা ভালো কাজ হয়েছে, আম গাছের বীজ বপন করা হয়েছে, ছোট একটা চারাও গজিয়েছে, আমি ওটাও বললাম এটা ভালো কাজ হয়েছে। আপনি বললেন যে আম কই, আম তো পাই না, তাহলে ভালো হলো কেমন? মাঝখান থেকে জায়গা নষ্ট হয়েছে, এটার পিছনে আমার শ্রম যাচ্ছে তো এটা বলবো যে এখন কোশ্চেনটা হলো, জানেন আমি ওই জন্যই বললাম কিছু কিছু জিনিস হয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে খাল কাটা হচ্ছে না, আমরা কিন্তু খাল কাটার সবাই সমালোচনা করছি। খাল কাটা যখন প্রথমবার হয় তখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার মনে আছে। খাল কাটার কিছু কিছু পজিটিভ দিক কিন্তু আছে, এটা বুঝবো কখন জানেন? শীতকালে, যখন নাকি বর্ষাকাল না থাকবে। এখন তো বর্ষাকালে শুরু হলো এই কাজটা, পানি কিন্তু কিছু জমবে, এখানে খালগুলোতে কিছু পানি থাকবে, এটার একটা সুফল কিন্তু আমরা পাবো। তো এখন আপনি যে বলেন এখন খাল কাটার দরকার, পানিতে এমনি আছে, এখন বর্ষাকাল তো এখন আমি এটা বুঝবো না, কিন্তু এরকম কিছু দীর্ঘমেয়াদী কাজ কিন্তু আছে ভাই। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, শেখ হাসিনার আমলে উনি ওনার সামাজিক যে নিরাপত্তা বলয় যেটা তৈরি করেছিলেন, ভালো মানুষ ছিল, কিন্তু বৃদ্ধ একটা গরিব মানুষ। আমার কাছে একজন এক ড্রাইভার বলতেছিল, একদিন আমি একটা চ্যানেলে যাচ্ছিলাম, ওই চ্যানেলে একজন ড্রাইভার বলতেছিল যে তার 2 বাচ্চা হয়েছে। প্রথম মেয়ে যখন হয় তখন উনি 3 দফায় মাতৃত্বকালীন ভাতা হিসেবে 24,000 টাকা পেয়েছে। আমি শেখ হাসিনা এত সমালোচনা করতাম, কিন্তু আমি জানতামই না যে শেখ হাসিনার সরকার একজন গরিব মানুষের যখন বাচ্চা হয় তখন তাকে 24,000 টাকা ক্যাশ দেয়, আমি জানতাম না। তো আমার তো অজ্ঞতা আছে ভাই, আমরা কিন্তু অর্ধেক জানি চিল্লাচিল্লি আরম্ভ করে দিই। তো এটা তো শেখ হাসিনার খারাপ এসেছে, বললাম ওরা অনেক খারাপ ছিল ভাই, কিন্তু পৃথিবীতে আপনি একটা মানুষও পাবেন না যে মানুষের সব খারাপ, আবার আরেকটা মানুষ পাবেন না যে সব ভালো। ভালো মন্দ মিলাইতে মানুষ, তো যেটা আমার কাছে বেশি মন্দ লাগে তখন আমি তাকে বেশি মন্দ করি। তো ও বলতেছে আমি আমার প্রথম সন্তানের ক্ষেত্রে পেয়েছি, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পাইনি। আমি কেন পাঠাই কেন? যখন নাম টাম নিয়ে গেছে তার কিছুদিন পরেই ডক্টর ইউনূসের সরকার আসছে, হাসিনা বিদায় হয়ে গেছে, নাম নিয়ে গেছে, তো তাকে তো আর পাইনি। আমি কেন সমস্যাটা ওই কোটা নাকি পরে আমি জানি না বন্ধ হয়েছে কিনা, এটা আমাকে একজন চ্যালেঞ্জ করে ড্রাইভারের নামও বলতে পারবো, তো উনি আমাকে এই কথা বলেছেন। তো এখন এরকম অনেকগুলি ক্ষেত্রে, বিধবাদের ক্ষেত্রে, বৃদ্ধাদের ক্ষেত্রে উনি কিন্তু নানা ধরনের মানে তার সোশ্যাল নেটের আওতায় কিন্তু ওদেরকে আনা হয়েছে। তো এখন ওইগুলি যদি আমি বলতাম এত টাকা অপচয় করছে রাষ্ট্রের, অপচয় হচ্ছে, অপচয় তার বেশি হচ্ছে। কিন্তু এখন যে তারা যে কার্ড দিচ্ছে সবাই আতঙ্কিত হয়ে যাচ্ছে, এই কার্ডে টাকা করতে আসবে, তো টাকা যদি না দিতে পারেন, না আনতে পারে, তাহলে এটা ওনাদের দোষ, ওনাদের ব্যর্থতা, তখন আমি সমালোচনা করবো। কিন্তু পাইলট ভাবে এখন যারা চালাচ্ছে তারা, এটুকু তো চলছে,
এবং যারা কৃষি কার্ড পেয়েছে, যারা ফ্যামিলি কার্ড কিন্তু এটা পেয়েছে। এটা বাস্তবসম্মত তো? ব্যারিস্টার ফুয়াদ যেটি প্রশ্ন তুলছিলেন যে আসলে এতগুলো আচ্ছা, কার্ড আমার দেয়া। কথা হচ্ছে, যদি বাস্তব না হয়, যখন না হবে তখন আমি বলবো ওটা না হইতে কিন্তু আমার 5 বছর wait করতে হবে না, আমরা 1 বছরের মাথায় বুঝতে পারবো। আমি ওই জন্যই বলছি আমরা 1 বছরের মাথায় বুঝতে পারবো আপনি পারবেন কি পারবেন না। না পারলে তখন বলবো, কিন্তু আমি এটা হিসাব করছি পারবে না, আমি সমালোচনা করলাম। সরকারের কাছে যান, উনি আপনাকে হিসাব করে দেখে দেবে উনি পারবে। তাহলে হিসাবটা খাতায় কলমে না করে বাস্তবে দেখি না। হিসাবটা অবশ্য আমরা পাই নাই। আমরা মনে হয় সংসদে যতটুকু মনে পড়ছে বিরোধী দলের একজন সংসদ সদস্য জিজ্ঞাসা করেছিলেন যে কোথা থেকে আসবে টাকার উৎস, মানে এটা কিন্তু স্পষ্ট হয় নাই সংসদে। সরকারের দেওয়া উচিত। একজন আমার প্রধানমন্ত্রী ধারণা, প্রশ্ন। আমার যেটা ধারণা, শেখ হাসিনার আমলে উনি যে সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো করতেন, সম্ভবত ওইখান থেকে ওগুলো অনেকগুলো অফ করে দিয়ে ওই সবগুলি মনে হয় কাজের আওতায় আনবে, এটা আমার ধারণা। কারণ ওখানেও কিন্তু হিউজ অ্যামাউন্ট টাকা উনি কিন্তু দিতেন। তো ওই টাকাগুলি হয়তো ওনারা ওই জিনিসগুলো হয়তো চলবে অথবা অন্যভাবে করবে, কিন্তু এই নেটে নিয়ে আসবে, এইভাবে হয়তো আনবে, এই নামে হয়তো আনবে। আমি জানি না কি করবে তারা, আমার সঙ্গে তার এগুলো নিয়ে আলাপ করার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই মানুষের হাতে, অভাবী মানুষের হাতে বা তাদের হাতে টাকা যাবে, খুবই ভালো ব্যাপার, কিন্তু কিভাবে যাবে প্রশ্নটা আসলে রয়েই যাচ্ছে। আপনি একটু বিরোধী দলের পারফরমেন্স খুব ছোট্ট করে বলবেন। না, আমার বিরোধী দলের পারফরমেন্স একই কথা, যে মাত্র তো 3 মাস। তবে বিরোধী দলের পারফরমেন্স এক জায়গায় আমি একটু পছন্দ করি, যে বিরোধী দল মনে করেন আমরা তো গত ধরেন 2014 পর থেকে জাতীয় সংসদে যেটা বিরোধী দল আছে এটি ভুলে গেছিলাম। বিরোধী দল আসলে কেমন হয় এটাই আমরা বুঝতাম না আসলে। হ্যাঁ, তো ওইটা হয়তো এরকম হবে না, হবে না মানে আমরা প্রথম অধিবেশনে যতটুকু যা দেখেছি, ওই যে একটা কথা আছে না, যে বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্র মেদিনী। এখন সব ক্ষেত্রে যারা কিন্তু বলতেছে তাও কিন্তু আমি বলছি না, মানে ওই মানসিকতা যাদের মধ্যে আছে আমি সেটাও বলছি না। কিছু কিছু ক্ষেত্রে তারা সরকারকে সহযোগিতা করবে, কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে তারা কিন্তু প্রশ্নগুলো তুলছে। আমার কাছে এটা ভালো লাগছে যে প্রশ্নটা তুলতে হবে, আপনি প্রশ্নটা করেন, প্রশ্নটা তুলতে হবে। আর তার বাইরে বিরোধী কিন্তু দলের ধরেন জামাত সুশীল সমাজে ধরেন এত আলোচনা হলো, এত আলোচনা হলো, মানে আমরা আসলে জানতেই পারলাম না, সংসদের প্রশ্নগুলো কেউ তুললই না। ধরেন খুব শক্তভাবে হামের প্রসঙ্গ, খুব শক্তভাবে বাণিজ্য চুক্তি, মানে বাণিজ্য চুক্তি শুধু রুমিন ফারহানা তুলেছিলেন, সেটিও আসলো না। বিরোধী দল মানে যেগুলো মানুষ বাইরে এত আলোচনা করছে, সমালোচনা করছে, এগুলো মানে এগুলো কেন তোলা হচ্ছে না? বাণিজ্য চুক্তিটা তোলা হয় না এই কারণে, আমার যেটা মনে হয়, ওই যে ডক্টর খলিল বলছিল না সবার সঙ্গে আলাপ করে এই কাজটা করছি, আমার ধারণা সবার সঙ্গে আলাপ করে তারা এই কাজটা করছে, জামাতের আগে তো সরাসরি নাকচ করলেন। আলাপ করে এই কাজটা করছি। যদিও ডক্টর শফিকুর রহমান একবার মিনমিন করে বলেছেন আমার সঙ্গে কথা হয়নি, কিন্তু তারপর তার দলের ভাবভঙ্গি দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, সংসদে তাদের ভূমিকা দেখে আমার মনে হয়নি যে ডক্টর শফিকের কথাটাই সত্য। আমার কাছে মনে হয়েছে ডক্টর খলিলুর রহমানের কথাটাই সঠিক। যে কারণে যেহেতু আগে আলাপ করে নিছে, এখন তারা হয়তো আমি বলতে পারে যে আমি এটা পড়ি নাই, এটা হতে পারে না পড়ে করছি। তাহলেও আমি মনে করি যে তাদের এটা বলা উচিত ছিল। এটা আমি আসলে আমি এটা হতাশ হয়েছি। হাম নিয়ে সরকারের, এই সরকারের পারফরমেন্স খারাপ, তারা কিন্তু হামটাকে হ্যান্ডেল করতে পারে নাই, একদমই পারে নাই। যদিও দায় চাপাচ্ছে আগের গভর্নমেন্টের উপর, হ্যাঁ টিকা না দেওয়ার দায় আগের গভর্নমেন্টের উপর, কিন্তু হামের টিকাটা এমন যে হামের টিকা দেওয়ার 2 থেকে মানে 14 থেকে 20 দিনের মধ্যে এই টিকার কার্যকারিতা শুরু হয়ে যায়। কাজে এই গত 3-4 মাস ধরে হাম চলতে থাকবে, আর আপনি পুরোনো গভর্নমেন্টকে দায় দিবেন, এটা এখন আর ধোপে টেকে না। কারণ এটা সরকারের ব্যর্থতা, ব্যর্থতা কোথায় এটা সরকারকে বুঝতে হবে, সরকারকে আইডেন্টিফাই করতে হবে। আবার শিশুর তো বয়সও হতে হবে হামের টিকা পাওয়ার, মানে সেটাও তো হ্যাঁ, বয়স 9 মাস। কিন্তু এটা হলো আরেকটা ইন্টারেস্টিং, আমি এই জন্যই বলি এটা একটা খুবই এক্সপার্ট লেভেলের ইনকোয়ারি হওয়া উচিত ছিল। কারণ 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, কিন্তু এবার দেখা গেছে 3 থেকে 8 মাসের মধ্যে অনেক শিশু আক্রান্ত হয়েছে। তাহলে কেন হলো? এখন এটা অনেকে বলে তুই যে হার্ড ইমিউনিটি যেটা আছে ওটা যখন নষ্ট হয়ে যায় তখন এই ঘটনা ঘটে। ওটাও ঘটতে পারে, কারণ কোন আওয়ামী লীগ মানে ভালোভাবে চলেছে মানে এই না যে 100% শিশুকে তারা দিতে পারছে। প্রতিবারই দেখা গেছে 90% মতো দেওয়া হয়েছে, আর বাকি 10% তারা কিন্তু বাকি রয়ে গেছে। ওই 10% কে জমতে জমতে এটা কিন্তু ওই হার্ড ইমিউনিটি যেটা বলা হয়ে থাকে, যে মানে বেশিরভাগ লোকের টিকা দ্বারা কি হচ্ছে কভারেজে থাকছে, ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই কারণে হতে পারে, আমি জানি না, আমি আসলে এক্সপার্ট বক্তব্য এখানে নেওয়া বেশি মানে ভালো বলতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ মাসুদ কামাল। আপনার কাছ থেকে ব্যারিস্টার ফুয়াদ, এই যে আপনি বলছিলেন চোরে চোরে মাসতুতো ভাই, বা যারা মাসুদ কামাল বলছিলেন যে বিরোধী দলীয় নেতা বলেছেন কিন্তু সেটা একটু মিনমিন করে, ধরেন যেটি
পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা প্রতিবাদ যেটি মিনমিন করে করেছেন। আমি আসলে এই মাসতুতো ভাই এবং মিনমিন নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন সম্প্রতি আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিস্ফোরক মন্তব্য করলেন হাতি হত্যাকাণ্ড প্রসঙ্গে। একদম স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটার সাথে জড়িত, তার নির্দেশে কাকে দিয়ে খুন করিয়েছেন সেগুলো তিনি জানেন, তিনি তথ্য ভান্ডার সত্য ভান্ডার এগুলো বলে দিলেন। কিন্তু মাসতুতো ভাই বলেই কি মানে দেশের কোথাও সেটি নিয়ে কিছু হলো না। ধরেন যখন হাতি মারা গেলেন মানে হত্যাকাণ্ডের শিকার হলেন, তখন একদম দেশ জুড়ে তোলপাড় ভাঙচুর কত কিছু হয়ে গেল, বিক্ষোভ আন্দোলন, মানে একমাত্র ইস্যু হাতি হয়ে গেল। এখন এত বড় একটা বিস্ফোরক মন্তব্য হয়ে গেল, সরকার তো পাত্তাই দিল না, বললো আমলে দিচ্ছে না তারা। বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই, আপনাদের পক্ষ থেকে খুব শক্তপোক্ত দৃশ্যমান বা সরব কোনো অবস্থান চলমান এরকম কিছু দেখতে পাচ্ছি না। এখানেও কি কোনো মাসতুতো ভাইয়ের কারবার আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিএনপির পারফরমেন্সের ব্যাপারে পজিটিভ দিয়ে একটা জিনিস বলে আপনার উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে বিএনপির এই 3-3.5 মাসে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া কতগুলো সিদ্ধান্তকে ক্যারি অন করা। অনেকগুলো যারা কল করছে না, তার ভিতরে একটা হচ্ছে আপনি জানেন যে পদ্মা ব্যারেজ প্রকল্পটা পাশ করেছে, যেটা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের একনেকে পর্যন্ত উঠেছিল। অ্যাডভাইজাররা আলোচনা করেছেন এত বড় একটা টাকার প্রকল্প, এটা নির্বাচিত সরকারের জন্য আমরা এজেন্ডাভুক্ত করে রেখে যাই, এবং এটা পরবর্তী একনেকের মিটিং এ বিএনপি সরকার এটা পাশ করেছে। ইটস এ ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ। আমাদের গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যার আলোচনা জারি রাখতে হবে, আমাদের একটা যৌক্তিক সিকিউরিটি ক্লোজ সহ একটা চুক্তি করতে হবে, যেটা এই বছর শেষে আপনার এক্সপায়ার করছে। এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে 111 এর কুশীলবদেরকে বিচারের মুখোমুখি করা, দেশকে বিরাজনীতিকরণ করা, দেশে গণতন্ত্র ধ্বংস করা, বিদেশি শক্তির সাহায্যে এখানে পার্টিকুলার পছন্দের অপছন্দেরকে কাউকে যোগ করা, কাউকে বিয়োগ করা, এই রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার করা। এবং আমরা আশা করব যে মানে এইটা যেন তারা বিদেশি শক্তির সাহায্যে যোগ করা বিয়োগ করা এগুলো কি বন্ধ হলো? শুধুমাত্র 111 ব্যবস্থা নিলাম শেষ, নতুন করে তো হচ্ছে না। যদি ব্যবস্থা না নেন, বাংলাদেশে বিভিন্ন এস্টাবলিশমেন্টে যারা আছেন তাদের এই অ্যাডভেঞ্চারটা বন্ধ হবে না। কিন্তু আপনি যদি ব্যবস্থা নেন, বিচারের মুখোমুখি করেন, ফিউচারে বাংলাদেশের কোনো গণমাধ্যমের সম্পাদক, কোনো টেলিভিশন, কোনো থিঙ্ক ট্যাঙ্ক, কোনো এস্টাবলিশমেন্টের ডিজি এরা কখনো এই দুঃসাহসগুলো করবার চেষ্টা করবে না। কোথাও না কোথাও খামি দিতে হবে। তো কেউ তো নামই বললেন না, আসিফ মাহমুদ, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা তো কেউ নামই বললেন না। মানে বিদেশি শক্তি, শুধু বিদেশে অনেকে জড়িত আছেন, ডিপ স্টেট আছে, নামই তো বললেন। 111 একটা অ্যাটলিস্ট তারেক রহমান 111 এর ওই সময় যেটা হয়েছিল সেটা খারাপ ছিল, এই সময় যেটা হলো ভালো হলো না, সেটা মোটেও না। যদি কেউ থেকে থাকে সেটা অবশ্যই সেটা ইনভেস্টিগেট করা হোক, বাট অ্যাটলিস্ট শুনতে হয়েছে। আমরা চাই 111 এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচারটা হোক, একসাথে দাবিটা উঠুক, সবাই বলুক যে কারা কারা এটার সাথে জড়িত। গণতন্ত্রহীনতার জন্য যদি কেউ দায়ী থেকে থাকেন গত অ্যাডমিনিস্ট্রেশনে, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করা যেতে পারে। আর হচ্ছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রকে ডিফেন্সে স্ট্রেনদেন করবার জন্য যে আপনার চায়না, তুরস্ক, পাকিস্তান এদের কাছ থেকে সরঞ্জামাদি কেনা এবং 2030 সালের যে আমাদের মডার্নাইজেশন গোল আছে সেই পলিসিটা ক্যারি অন করা। আমাদের রাডার সিস্টেম সেট আপ করা হয়েছে। ইদানিং জানেন যে আপনি বাংলাদেশ, আমাদের একটা বিমানবন্দরে একটা রাডার সিস্টেম ছিল না। গত 55 বছর ধরে এই টোটাল ফ্লাইটের এগেনস্টে যে ইনকাম এই পুরোটা ভারত পেয়েছে। প্রত্যেকটা ফ্লাইটের এগেনস্টে মিনিমাম $500 ধরেন। আপনি গত 55 বছরে আমি কত শত বিলিয়ন ডলার লুজ করেছি। ইকুয়ালি দেখা দরকার যে এই লস্ট টাকাটা যেটা আমার পাওনা ছিল এটা কোনোভাবে ইন্টারন্যাশনাল আইনে ফেরত আনবার সুযোগ আছে কিনা সেটাও পাশাপাশি দেখা দরকার। তো এই কাজগুলো সার্টেনলি আমি মনে করি যে বিএনপি সরকার যেটা ক্যারি অন করছে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, সেটা সার্টেনলি তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। খাল কাটার কর্মসূচির সমস্যাটা কোথায় দেখেন, মাসুদ কামাল ভাই যে সময়টার কথা বলছেন সেই সময়টা আমার নদীতে পানি ছিল। আপনি খালে পানিটা আনবেন কোত্থেকে? আপনি তো নদীতে পানি থাকা তো তার সত্য। আমার তো ভারতের গঙ্গা থেকে শুরু করে 54টা অভিন্ন নদীতে বাঁধের কারণে যেটা হয়েছে, আমার নদীতেই তো আপনার শুষ্ক মৌসুমে পানি নাই। আপনি এটা টেনেটা কি টেনে আনবেন? দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে যে 4000-এর মতো খাল যেটাকে আইডেন্টিফাই করা হয়েছে কাটবেন, তার অলমোস্ট প্রত্যেকটা খাল ইতিমধ্যে আপনার যে সরকারের কৃষি মন্ত্রণালয়, পানি ও সেচ মন্ত্রণালয় তাদের বিভিন্ন প্রজেক্টের অধীনে ইতিমধ্যে খনন কর্মসূচি চলমান আছে। তো যে প্রজেক্টটা চলমান আছে আপনি এটাকে স্ট্রেনদেন করেন, কোনো গ্যাপ থাকলে সেই ভয়েডটা পূরণ করেন। এটাকে আলাদা প্রকল্প আকারে করবার কারণে যেটা হচ্ছে, এখানে লুটপাটের দলীয় নেতাকর্মীদের লেনদেন এবং খাওয়া দাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সেটাকে অ্যাড্রেস করা দরকার। আমি ইন প্রিন্সিপাল
খালখাটা কর্মসূচির বিপক্ষে না, কিন্তু যেই প্রসেসে ফলো করা হচ্ছে, যে তেলে মাথায় তেল দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি হাদি নিয়ে যেটা প্রশ্ন করেছেন, ইকুয়ালি এই প্রশ্ন আমারও। এবং আমি কিন্তু ওই দিনকার থেকে শুরু করে আমি যতবার টেলিভিশনে গিয়েছি কথা বলেছি, এটা নিয়ে কথা বলেছি যে খুবই দুঃখজনক যে এই বিষয়টা ইনকিলাব মঞ্চ ছাড়া অলমোস্ট কেউই খুব সিরিয়াসলি রেইজ করেনি। এখন একটা বিষয় হতে পারে যে সবাই হয়তো ওয়েট করছে 7 তারিখে, কালকে পার্লামেন্ট বসবে, আমরা কালকে পার্লামেন্টে পরশুদিন এই বিষয়গুলো রেইজ করব। প্রবলেম হচ্ছে এই পার্লামেন্টটা তো বাজেটের পার্লামেন্ট, আপনি এজেন্ডাভুক্ত করে এমন বিষয় তো ওয়েট করার বিষয় বলে মনে হলো না তখন, যখন মানে মনে তো হয়নি যেটা ওয়েট করে দেখি, তদন্ত হোক, তারপরে কিন্তু আমি দাবি করেছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি লিখে এটার ব্যাখ্যা দাবি করা উচিত। এবং এখনো কেন ফয়সাল থেকে শুরু করে যারা গ্যাং গ্রেফতার হয়েছে তাদেরকে কেন ফেরত পাঠানো হচ্ছে না, ভারতের ব্যাখ্যাটা কি? মানে আপনি এককভাবে কেন দাবি করছেন? আপনি এককভাবে মানে বিরোধী দল আনুষ্ঠানিকভাবে কেন দাবি করছে না? তারা কেন সরব না? সরকার কেন মানে সরকারের কাছে সেটা তো আছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলে দিলেন আমরা এটা আমলে নিচ্ছি না। হ্যাঁ, এটা তো তাদের। আপনার সাথে আমি একমত, আপনার এই প্রশ্নের সাথে আমি একমত যে এইটা খুবই দুঃখজনক এবং এইটা আমাদের ফরেন পলিসিতে সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ করবার মতো একটা জায়গা। একটা মাত্র ব্যাখ্যা যেটা আমি এখন চিন্তা করতে পারছি সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান ইলেকশন নিয়ে তারা প্রচন্ড ব্যস্ত ছিলেন, তারা এটার মধ্যে এঙ্গেজ ছিলেন। আপনি দেখেছেন পুরো টিম জাতিসংঘে ছিল, এটা নিয়ে কাজ করেছে, তারা গতকালকে ফিরে আসতেই হচ্ছে আবার টার্কিশ ফরেন মিনিস্টার আসছে। বাট একটা রাষ্ট্রের তো ক্যাপাসিটি অনেক বড় হইতে হবে, যে আমার পররাষ্ট্রমন্ত্রী যদি এক জায়গাতে ব্যস্ত থাকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যদি আরেক দেশে থাকে, এর মানে কি আমি অন্য কাজগুলো করব না? আমাকে কি একসাথে দেবী দুর্গার 10 হাতের মতো 10টা কাজ করার জন্য কেপাবল থাকতে হবে না? কেবল থাকতে হবে। তো সেই জায়গাতে এটা সিরিয়াসলি আমি আপনার সাথে একমত যে এখানে আমরা সিরিয়াস ঘাটতি দেখতে পাচ্ছি দুঃখজনক ভাবে। যে ঘাটতির কারণ কি মাসতুতো ভাই? মানে এই ঘাটতির কারণ কি মাসতুতো ভাই? কেন প্রশ্নটা করছি ওমর হাদি, ওসমান হাদির বড় ভাই, তার স্ট্যাটাস সাপেক্ষে তিনি বললেন এখানে জামাত আমিরের একজন পিএস সম্পৃক্ত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কয়েকজন আছেন, বিএনপি সরকারের মন্ত্রী এমপিদের অনেকে যুক্ত, মানে সবাই একটা যুক্ত করে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে যে ওমর হাদি এই কথাগুলো ইন্টারিমের সময় বললেন না কেন? কারা কারা এটার সাথে ইনভলভ ছিল? কারণ ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন হয়তো সেই কারণে, যে কারণে মমতা বলেন নাই। তাহলে আপনি কি ওই যে লন্ডনে একটা পোস্টিং এর জন্য বলেন নাই তখন? মানে এখন ওই পোস্টিং এর চুক্তিটা যেন বাতিল না হয়, বিএনপি সরকারকে সেভ করা আপনার জন্য জরুরি হয়ে গেছে? মানে আপনাদেরকে এখানে স্বার্থ জড়িত হয়ে গেছে কিনা? আবার বোন প্রশ্ন করতেছে যে তার হাদির মামলার বাদী যাবের কেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো আগে করলেন না কেন? এবং আগে করে এগুলোকে তখন ইন্টারিম তো আপনার পক্ষে ছিল, আপনাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে, পরিবারকে করেছে, তখন কেন এই প্রশ্নগুলো রেজ করলেন না? তাহলে প্রশ্ন হচ্ছে আমরা চাই বিচার, আমরা চাই দ্রুততম সময় হোক, ন্যায্যতার সাথে হোক এবং পরিচ্ছন্নতার সাথে হোক। এইটা নিয়ে রাজনীতি, লাশ নিয়ে রাজনীতি, মামলা নিয়ে রাজনীতি, আমরা পুরো জাতি টায়ার্ড আসলে এগুলো দেখতে দেখতে। সিম্পলি ইট মাস্ট নট কন্টিনিউ। মানে আপনি চান বলছেন, কিন্তু মানে আপনারা যে চান সেটির খুব শক্তপোক্ত নজির আমরা দেখছি না। যেটা মাসুদ কামাল আপনার কাছে, আপনার কি মনে হয় আসলে এখানে মাসতুতো ভাইয়ের কোনো ব্যাপার স্যাপার আছে? ধরেন আমি দেখলাম, আমি আরেকটা অনুষ্ঠানে কথা বলছিলাম ভারতীয় সাবেক প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ির সাথে, তাকে আমি এই প্রশ্নটা করছিলাম যে কেন ভারতের কেউ এটা নিয়ে কোনো কথা বললো না, স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যাখ্যা দিল না, কোনো সরকার কেন কথা বললো না, গণমাধ্যমগুলো কেন চেপে গেল? উনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন বাংলাদেশেও কেন কেউ করলো না। আমিও তাকে এই প্রশ্নটাই করলাম যে কেন আসলে বাংলাদেশও করলো না, এর মধ্যে কোনো যোগ সাজশ আছে কিনা। তিনি বললেন তিনি এই প্রশ্নটা করবেন যখন তাদের প্রেস ব্রিফিং হবেন, রণধীর জয়সওয়ালকে প্রশ্নটা করবেন, এবং তিনি প্রশ্নটা করেছিলেন। মজার ব্যাপার হচ্ছে রণধীর জয়সওয়াল বললেন তিনি এই কমেন্টটা শুনেনি নাই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম একটা কমেন্ট করেছেন এটা নাকি তিনি শুনেনি নাই। কি মনে হয় আসলে কি কোনো যোগ সাজশ, কোনো মাসতুতো ভাইয়ের ব্যাপার স্যাপার দেখছেন? বাংলাদেশের সরকার চেপে যাচ্ছে, বিরোধী দল চেপে যাচ্ছে, সবাই চেপে যাচ্ছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন খেয়াল করেন? উনি বলেছিলেন উনি তো আসলে কথাবার্তা বলেন খুব পিকুলিয়ার ভঙ্গিতে, উনি প্রায় কোনো বাক্য সম্পূর্ণ করেন না, অর্ধেক বলে আবার অন্যদিকে চট করে চলে যান। তো মোদ্দা কথা সব মিলিয়ে আমি যতটুকু বুঝেছিলাম যে বাংলাদেশে হাদিকে যে হত্যা করা হয়েছিল তার পেছনে কে আছে এটা ভারত জানে। মোদ্দা কথা কিন্তু এইটুকু, এটা ভারত জানে কে আছে। এটা উনি কোথায় পেলেন? আমার যেটা ধারণা, আমি যেভাবে চিন্তা করছি আর কি, উনি কিভাবে জানবেন? ফয়সালকে কলকাতা পুলিশ তো মানে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করছে, তাকে তো জিজ্ঞাসাবাদ করছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে।
ওই সময় আমার ধারণা ফয়সাল কিছু একটা বলেছে। এখন যেহেতু ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ওদের কাছে জানতে চাইতেই পারেন কি কি বলছে, কার নাম বলছে, তো ওনারা জানেন। এখন ওখানে কি নাম, সে কি আমার দেশের লোক না তার দেশের লোক না অন্য কোনো দেশের লোক, কি সমাচার, এটা আমি তো আর দূরের থেকে আপনিও বলতে পারবেন না, আমিও পারবো না। প্রক্রিয়াটা এইভাবে ঘটেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ওই সময় তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এগুলি আপনি বললেন না, বললে পরে আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হবে। খারাপ তো হয়েই যাচ্ছে, আরো খারাপ হবে। এই পর্যন্ত কিন্তু আমার ধারণা এইভাবে ঘটনাটা ঘটেছে। কোনো সন্দেহ নাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে ইলেকশনে না হারতেন, বলতেন না। উনি কিছু বলতেন না। কিন্তু ইলেকশনে হেরেছেন এবং যে কারণে ওনার রাগ আছে, ক্ষোভ আছে এবং বিজেপিকে বিব্রত করার ব্যাপার আছে, এবং সেই জন্য উনি কথাটা কিন্তু বলেছেন। তো বলতে যে আসলে যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য কিন্তু একটা বড় ইনফরমেশন যে ওনারা জানেন এটা তো কাকে দিয়ে আমাদের খুন করিয়েছেন, কাকে দিয়ে খুন করিয়েছেন সেটা তিনি জানেন, এটা জানেন, ওনারা জানেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন। এটা ভারত সরকার জানেন। তো এটা যদি জানেন, যদি বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কটা সেই পর্যায়ের হয়, আমরা তো এই মামলা তদন্ত করতেছি। আমি কিন্তু কোই দেখলাম একটা মিডিয়াতে যে বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তারা বলেছেন যে তারা ওই জিনিসটাকে আমলে নিয়েছেন। আমলে নেন নাই তা কিন্তু না, আমলে নিয়েছেন তারা, যে তারা জানে। তো এখন এটা তারা যদি যোগাযোগ করে পাওয়ার চেষ্টা করে তাহলে হয়তো আমরা জানতে পারবো, আমরা হয়তো মামলাটা আমাদের জন্য। এখন তো আমরা অন্ধকারে হাত পাচ্ছি, কিন্তু যে সন্দেহভাজন প্রধান আসামি, যিনি সন্দেহভাজন খুনি, তাকেও আমরা পাচ্ছি না। কিন্তু যদি সম্পর্কটা ভালো থাকতো, যোগাযোগ থাকতো, আমরা ওদেরকে জানতেও চাইতে পারতাম যে আপনারা তো ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন, কি পেয়েছেন, তথ্যগুলো আমাদেরকে জানান। তথ্যগুলো জানাতে ওদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি তারা জানতে চাইলোই না কেন, মানে জানতে তো চাইলোই না সরকার, মানে কোন রকম। এখন চায় না, এটাই আমি কি করে বলি, হয়তো আমাদেরকে বলে নাই, কিন্তু চাওয়া উচিত। আমি মনে করি চাওয়া, জানতে চাইতে পারতো যে ঠিক আছে আইন কানুন সবকিছু ঠিকঠাক করে আপনারা পরে পাঠান। এখন দেখেন তাকে কোন আইনে ভারত গ্রেপ্তার করছে, একটা নিয়ম তো আছে ভারতের, বাংলাদেশের একই নিয়ম যে যদি কোনো বিদেশি লোককে আমরা পাই, ছাড়া আসে, পাসপোর্ট ছাড়া আসে, তাহলে তাকে তারা অ্যারেস্ট করে মানে অবৈধ প্রবেশের জন্য। এই মামলা তাকে করা হয়, তারপরে তাকে শাস্তি হয়, আদালত তাকে শাস্তি দেয় যে তুমি এটার জন্য তোমার 3 মাসের জেল, 2 মাসের জেল। তারপরে তাকে কিন্তু একটা ওদের যে আপনার একটা সেন্টার আছে, সেন্টার, ওই সেন্টারে নিয়ে রাখার পর তারা বাংলাদেশ গভর্নমেন্টকে জানায় যে তোমার এই লোকটা আমার এখানে আছে, তুমি তাকে নিয়ে যাও। তখন এই কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়। হয়তো সে মামলাটা আমরা করছি, কিন্তু আমার কথাটা হলো যে এই জিনিসটা যেহেতু আমাদের একটা সেন্সিটিভ ইস্যু, ওদেরকে বললেই হয়। ভারতের এই সমস্ত আচরণ না আমরা আমাদের কাছে খুবই দুঃখজনক। যেমন উদাহরণ দিয়ে বলি, ওরা 2 দিন গত কয়েকদিন ধরে কিন্তু চলছে, আমি দেখলাম গত 5-6 দিনে সীমান্তের 5টা জায়গা থেকে 72 জন লোককে কিন্তু আমরা পেয়ে গেছি। মানে আমাদের যদি বিজেপি অত স্ট্রং না থাকতো, ওরা যদি সতর্ক না থাকতো, তাহলে 72 জন তারা কিন্তু ঢুকাই দিত। খেয়াল করেন। এবং তাদের ঢুকে দেয়নি তারই গ্যারান্টি কি? না, আমরা এখনো জানি না কিছু তেমন কিছু। একবার একটা জায়গায় মতো 2 জন 3 জনকে ঢুকেছিল, আর বাদ বাকি কিন্তু ঢুকাইতে পারে নাই। ওই জন্য দেখলাম ছবিটা দেখলাম নিয়ে আসছে সঙ্গে করে আমাদের বিজেপির সামনে দাঁড়িয়ে আছে, ঢুকাইতে পারে নাই। তো এই যে তারা ঢুকায়, ওরা বলে পুশ ব্যাক, আমরা বলি পুশিং, যাই বলি না কেন, এ ঢুকায় কোন আইনে? কোন আইন আছে? ভারতেরই কোন আইন আছে? আইন তো নাই। আইনটা মানতে, তাদের আইন প্রয়োগকারী সংস্থা বেআইনি কাজ করতেছে। এই জন্য আবার মাঝখানে দেখেন, আমি আরেকটা ঘটনা বলি যে ওই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সে ইন্ডিয়ার মিডিয়ার কাছে একটা ইন্টারভিউ বলেছেন যে সে নাকি প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক না হয়, বন্ধুত্বপূর্ণ না হয়। প্রার্থনা করেন, কেন করেন তার ব্যাখ্যা উনি দিয়েছেন। উনি বলছেন যে বন্ধুত্বপূর্ণ হয়ে গেলে আমরা আর এখান থেকে পুশব্যাক করতে পারি, তখন আমাদের বিএসএফ আর বিজেপি খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, কাউকে ঠেলে আমরা পাঠাতে পারি। কিন্তু যদি সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ না হয়, তাহলে আমাদের বিজেপি প্রতি রাতে 10 জন 12 জনকে ভিতরে ঠেলে পাঠিয়ে দেয়। দেখেন পুরো একটা অন্যায় কাজ, তাদের দেশের জন্য মানে অবৈধ কাজ, সেই কাজটা করার জন্য তাদের কি আগ্রহ, কি আকাঙ্ক্ষা। তো এখন এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তো আমাদেরকে
চেঞ্জ করাইতে হবে রে ভাই, আমাকে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবো। তো চেঞ্জ করানোর কোনো উদ্যোগ আমরা নিছি? আমরা তো বলবো কাগজে কলমে যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো প্রথমেই তাদের এখানে গিয়েছিলেন। উনি যে কেন গিয়েছিলেন আমার ধারণা ভোট চেয়ে গেছেন। উনি এই কয়েক মাসে, এই 4 মাসে প্রচুর জায়গায় গেছেন, দেশের টাকা খরচ করে গেছেন নিজের ভোট চাওয়ার জন্য, নিজের যে সিভি সেই সিভিটাকে আরো স্ট্রং করার জন্য। উনি দেশের জন্য কিছু করতে পেরেছেন এখন পর্যন্ত টের পাইনি। যখন উনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তখনও উনি ওনার দায়িত্বগুলো কতটুকু করতে পেরেছিলেন এটা নিয়ে আমার সন্দেহ। কোন নমুনা আমরা পাইনি। বরঞ্চ উনি একটা চুক্তি করতে পেরেছিলেন বিএনপির সঙ্গে যে তোমরা কিন্তু ক্ষমতায় গেলে আমাকে নিতে হবে, অলিখিত চুক্তি হয়তো বা, তাহলে তার মতো লোককে আবার বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পদে কেন নেয়, এটা এখনো এটা হলো আরেক রহস্য। ওই রহস্যের সমাধান হয়নি। আর এরপরে উনি নিজের কাজে দেশটাকে ব্যবহার করছেন, দেশের অর্থকে ব্যবহার করছেন, কারণ যা জাতিসংঘের সাধারণ পরিষদের চেয়ারম্যান হবেন এটা এত গুরুত্বপূর্ণ পদ যে গত 10 বছরে কে গেছিল আপনি এখনো মুখস্থ 3 জনের নামও বলতে পারবেন না। এটা এমন গুরুত্বপূর্ণ পদ, এটা আমরা বিরাট খুশি। পেটে ভাত থাক আর না থাক, ইন্ডিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, অমুক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হোক আর না হোক, আমরা বিরাট খুশি যে খলিলুর রহমানের মতো একজন লোক, যেটাকে আমি আমার দৃষ্টিতে সরাসরি বাংলাদেশের স্বার্থকে যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিচ্ছি, যে লোকটা আমাদের গোলামী চুক্তিতে আবদ্ধ করেছে, যে লোকটা, সেই লোকটার পিছনে আমরা টাকা খরচ করছি তার ব্যক্তিগত প্রোফাইলকে রিচ করার জন্য। খুব দুঃখজনক। জি জি, আপনি আর একটা প্রসঙ্গ তুললেন, কিন্তু আমি ওই প্রশ্নটা আসলে খুব স্পষ্ট হতেই পারছি না যে আসলেই মাসতুতো ভাইয়ের সম্পর্ক আছে কিনা চোরে চোরে, যে কারণে সবকিছু একটা চেপে যাওয়ার টেন্ডেন্সি ভারতেও বাংলাদেশেও। এই প্রশ্নটা যদি কখনো ব্যারিস্টার ফুয়াদ রায় এটার উত্তর দিতে পারেন সত্যি করে যে আসলে কি সম্পর্ক, সেটি আমি পরে হয়তো জানবো। কিন্তু ডক্টর খলিলুর রহমান প্রসঙ্গটাও আসলো, ব্যারিস্টার ফুয়াদ এই প্রসঙ্গটাও একটু চাই। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন, পররাষ্ট্রমন্ত্রী তো একটা মোর দ্যান ফুল টাইম জব এটা। তারপরে উনি আর একটা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কাজ করবেন, ছুটি নেবেন বলে শুনেছিলাম, এখন বলছেন ছুটিও মনে হচ্ছে যেন কথা শুনে যে ছুটিও নেওয়ার দরকার নেই, একসাথে দুটো কাজ করা যায়, আগেও নজির আছে তিনি এরকম করবেন এই সময় এসে। আমাদের কি লোকের অভাব আছে, নাকি আসলে তিনি এতটাই যোগ্য যে সব কাজ তিনি একাই করবেন? না, মূল বিষয় দেখেন, যেখানে আসলে ব্যক্তি নির্বাচিত হয় না, জাতিসংঘে যেটা হয় দেশ নির্বাচিত হয়েছে। এর আগে যখন বাংলাদেশ তার ক্যান্ডিডেসি সাবমিট করে তখন এটার প্রতিনিধি আকারে তখনকার যিনি অ্যাডভাইজার ছিলেন তৌহিদ সাহেব, ওনার নাম ছিল, এখন নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর নামটা গেছে আর কি। তো এটা হচ্ছে দেশের ব্যাপার, এবং এটাকে এত হালকা করেও দেখার দরকার নাই। মাসুদ ভাইয়ের সাথে এটার সাথে আমি একমত না। এটা হিউজ রেসপেক্টের ব্যাপার, এবং এই বছর এটা পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে, জাতিসংঘের মহাসচিবের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, এবং ওই সেশনে নতুন মহাসচিব নির্বাচিত হবে। এটা 5 ইয়ার টেনিয়রের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে এই যে সেশনটা আসতেছে আপনার সেপ্টেম্বর থেকে। তো সেই জায়গাতে আমরা বোধ করি বাংলাদেশের মর্যাদা, সম্মান এটা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে আমাদের স্ট্যাটাস। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো সরকারকে ঠিক করতে হবে। আপনার ফরেন মিনিস্ট্রিতে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছে, একজন অ্যাডভাইজার আছে। এখন উনি কি ছুটি নেবেন কি নেবেন না, এটা হচ্ছে রাষ্ট্রকে ডিসাইড করতে হবে যে আমরা ওনাকে মন্ত্রী আকারে রেখে আমার রাষ্ট্রের স্বার্থ রক্ষিত হবে না লঙ্ঘিত হবে। যদি সরকার মনে করে এটা ব্যাখ্যা দেখ যে ওনাকে রেখেই আমাদের কাজটা করলে আমাদের জন্য ভালো হয়। ওনাকে কেন মন্ত্রী বানানো হলো সেই ব্যাখ্যাই পেলাম না। না, ওইটা তো ধরেন আপনাকে এটা ক্যাবিনেট সিলেকশন তো একান্ত প্রাইম মিনিস্টারের জুরিসডিকশন। উনি কেন সেটা করেছেন এটা উনি না বলা পর্যন্ত আপনি স্পেকুলেট করতে পারবো, তবে এটার কোনো কনক্লুশনে আসতে পারবো না। আমি পার্সোনালি তাকে চিনি বহু বছর থেকে, আমাকে অত্যন্ত মেধাবী মানুষ মনে হয়েছে, অত্যন্ত সলিড ডিপ্লোমেসি বোঝেন। তারপরে হচ্ছে ওয়াশিংটনের ক্লোজ সার্কেল গুলোতে বাংলাদেশের স্বার্থ তুলে ধরবার জন্য যে সক্ষমতা দরকার এইটা ওনার আছে। জাতিসংঘের আনকাটে উনি প্রায় 25 বছর চাকরি করেছেন, সো উনি ইন্টারন্যাশনাল মেকানিজমটা বোঝেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবার জন্য। তো এই জন্য ওনার যোগ্যতা, আন্তরিকতা কোনো কিছুর ব্যাপারে আমার ন্যূনতম কোনো সন্দেহ অথবা দ্বিধা নাই। এবং এটা নাই বলেই হয়তো এমনও হতে পারে যে বিএনপি সরকার মনে করেছে এর থেকে বেটার চয়েস বিএনপির কাছে এই মুহূর্তে নাই, তাকে এই জন্য পররাষ্ট্রমন্ত্রী করতে হয়েছে। তো এটা
আমি সোফার মনে করি এর বাইরে কোনো কিছু থাকলে এটা পরবর্তীতে কোনো একটা মেমোয়ারে হয়তো বা তারেক রহমান কোনো একদিন বলবেন, লিখবেন, অথবা কোনোদিন যদি বি চৌধুরীর ভাগ্য বরণ করতে হয় ডক্টর খলিলুর রহমানকে, তখন দুই পক্ষই বলবেন যে আসলে কেন কি করা হয়েছিল আর কি। তো এর বাইরে আমি বোধ করি যে এটা অত্যন্ত সম্মানের ব্যাপার, এবং ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন শুরু করলেও এটা কারেন্ট গভর্নমেন্ট এটাকে ক্যারি অন করেছে, এবং তারা অ্যাগেইন বিএনপি সরকার এটার জন্য ক্রেডিট পাওয়ার যোগ্য।